আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সাউরিয়ান গ্রুপের পক্ষ থেকে যে বিষয়টি উপস্থাপন করব তা হচ্ছে গাজা সংঘাত ও গণমাধ্যমের ফ্রেমিং বৈষম্য, সত্য আড়ালের রাজনীতি। তো পৃথিবীতে বিভিন্ন ধরনের নাশকতার সৃষ্টি হয়, যেমন গাজায় হত্যা, ধ্বংসস্তূপে পরিণত হওয়া ইত্যাদি। কিন্তু মিডিয়া সেটাকে উপস্থাপন করে সংঘাত রূপে, আবার সেখানে ধ্বংসস্তূপে পড়ে যায় হাজার হাজার লক্ষ লক্ষ লাশ, কিন্তু সেটাকে তারা নাম দেয় ক্ষয়ক্ষতি হিসেবে। তো আমরা আজকের এই বিষয়ের মাধ্যমে বুঝতে পারবো যে একটা মিডিয়া কিভাবে ফ্রেমিংয়ের মাধ্যমে একটা সূক্ষ্ম জিনিসকে, অর্থাৎ একটা অপরাধীকে মজলুম বানায় আর মজলুমকে অপরাধী বানায়। এই জন্যই আমরা আমেরিকান গবেষক রবার্ট অ্যান্টম্যানের ফ্লেমিং তত্ত্বকে সামনে রেখে আজকের এই বিষয়বস্তুটি আলোচনা করব। তা হচ্ছে যে একটা মিডিয়া কীভাবে বয়ান তৈরি করে। মিডিয়ার মূলত বয়ান তৈরি করার মূল মোটিভটা ছিল যে তারা একটা জিনিসকে বলবে যে বিশেষ অভিযান, ঘটনাটি অস্পষ্ট অথবা উভয় পক্ষের দাবি, তারা জিনিসটাকে এইভাবে উপস্থাপন করে। অথচ তাদের উপস্থাপন করা উচিত ছিল যে সেখানে হয়েছে হত্যা, সন্ত্রাসী হামলা অথবা লুটপাট, নিপীড়ন অথবা নির্যাতন। অথচ তারা সেই ফ্লেমিং তত্ত্বকে এমনভাবে দেখায় যার দ্বারা বোঝা যায় যে এখানে একজন অপরাধী মজলুম। তো একটা দেশে একটা মিডিয়া এমনভাবে ভূমিকা স্বরূপ কাজ করে যে তারা মানুষকে প্রভাবিত করবে যে মানুষ কোনটা চিন্তা করবে এবং মানুষ কোনটা নির্ধারণ করবে, মানুষ তার সে বিষয়ে কী ধরনের বিশ্লেষণ করবে। অতএব একটা মিডিয়া যদি এরূপ ভূমিকা পালন করে যার দ্বারা আমরা অপরাধীকে মজলুম আর মজলুমকে অপরাধী বলে বিচার করি, তাহলে এর দ্বারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং অপরাধীরা পার পেয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচ্য বিষয়টি আমরা মোট 10টি কেস স্টাডি করব। আমরা মোট 5 জনে, একজন 2টা করে কেস স্টাডির চেষ্টা করব। প্রথম নাম্বার হলো 7 অক্টোবর 2023 শনিবার। এই দিনেই মূলত হামাস এবং গাজার চলমান যে যুদ্ধটা এটা শুরু হয়। তো এই অ্যাটাক যেটা করা হয়েছে হামাসের পক্ষ থেকে, এটাকে তারা দুইভাবে ফ্রেমিং করে। পশ্চিমা মিডিয়া CNN, নিউ ইয়র্ক টাইমস এবং রয়টার্স সহ পশ্চিমে যে সমস্ত গণমাধ্যমগুলো আছে এগুলো দুইটা শব্দ দিয়ে তারা ফ্রেমিং করে। এক নম্বর ছিল সারপ্রাইজ অ্যাটাক, অর্থাৎ এই হামলাটা করা হয়েছে হঠাৎ করে, না এর আগে কোনো ধরনের ভূমিকা ছিল, না এর আগে কোনো ধরনের তাদের মাঝখানে এরকম কোনো আলোচনা ছিল, হঠাৎ করে মূলত হামলাটা করা হয়েছে। দ্বিতীয় নম্বর ছিল ইসরায়েল অ্যাট ওয়ার, অর্থাৎ ইসরায়েল এখন যুদ্ধ অবস্থায় আছে। এই দুইটা শব্দের মাধ্যমে তারা মূলত সাধারণ যারা মানুষ আছে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করেছিল যে হামাস একটা সন্ত্রাসী একটি গোষ্ঠী, যেটা কোনো কারণ ছাড়াই, কোনো ইস্যু ছাড়াই যে কারো উপর হামলা করে দেয়। এমনকি তারা ফ্রেমিংয়ের ক্ষেত্রে এটাও বলেছিল যে দিনটি ছিল শনিবার। শনিবার একটি পবিত্র দিন ইহুদিদের কাছে। এই দিনে মতো তারা এই জঙ্গি এবং এই জঙ্গি গোষ্ঠীরাই হামলা করেছে। তো কিন্তু বাস্তবতা ছিল হামাস এমনিতেই হামলাটা করে নাই, বরং এর আগে যুগ যুগ ধরে চলে আসা নির্যাতন, জুলুম ইত্যাদি শিকার হয়ে মূলত তারা এই হামলাটা করেছিল। এই হামলাটা মূলত কোনো ক্রিয়া ছিল না, বরং প্রতিক্রিয়া ছিল। ইসরায়েলের করা এতদিনের যে জুলুম, এই জুলুমের মূলত প্রতিক্রিয়ার স্বরূপ এই মূলত হামলাটা হয়। পশ্চিমা গণমাধ্যমগুলো আরেকটি বিষয় ফ্রেমিং করে, এটা হলো যে প্রথম দিনের হামলাটা শুরু হয়েছে মূলত একটি অনুষ্ঠানের, একটি বার বা মদের একটি দোকানের মধ্যে। তো ওই অনুষ্ঠানের মধ্যে বিদেশি অনেকগুলো নাগরিক ছিল, বিশেষ করে নেপাল, কানাডা ইত্যাদি, এবং ওটাই তারা হেডলাইন হিসেবে প্রচার করে যে বৈদেশিক যারা নাগরিক নিরাপত্তা নিয়ে এখানে থাকে তাদের উপর এই মানুষদের উপর তারা হামলা করে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন।
যে তারা ওই প্রথম হামলার মধ্যে বিদেশি কোনো নাগরিক ছিল না। প্রথম হামলাটা করা হয় টার্গেট করে ইসরায়েলি সেনাদের উপর। এটা ছিল 1 নম্বর। দ্বিতীয় নম্বরে আমরা যে কেস স্টাডি করব এটা হলো আল আহলি হাসপাতালের কেস। আমরা সবাই জানি যে আল আহলি হসপিটাল এটা হলো ফিলিস্তিনের একটা মোটামুটি অনেক বড় একটা হাসপাতাল। এই হাসপাতালের মধ্যে ইসরায়েলে সরাসরি অ্যাটাক করে। এটাকে রয়টার্স সহ আরও 2-1টি গণমাধ্যম মানে একদম অকপটে স্বীকার করে যে ইসরায়েলের মূলত এখানে অ্যাটাক করে এবং শত শত নিরীহ মানুষ মারা যায়। কিছুক্ষণ পরেই তারা আবার এই শব্দটাকে মানে পরিবর্তন করে ব্লাস্ট হিসেবে বলে যে এখানে মানে কোনো ধরনের ইসরায়েল নাই, বরং ওটা এমনিতে কি ব্লাস্ট হয়ে হাসপাতালটা কী হয়, বিস্ফোরিত হয়। তৃতীয়বার আবার যখন মানে কিছুক্ষণ পরে একই সময়ে রয়টার্স 3টা সংবাদ শিরোনাম পরিবর্তন করে। তৃতীয়বার তারা বলে যে এটা মূলত গাজার একটা সন্ত্রাসী গোষ্ঠী হামাস তাদের থেকেই চালানো একটা মিসাইল। এটা মূলত আমাদের পর্যন্ত না পৌঁছে হাসপাতালে গিয়ে ওটার মতো গিয়ে ভূপাতিত হয় এবং ওটার মাধ্যমে ব্লাস্ট হয় হাসপাতালে। একটা পশ্চিমা গণমাধ্যম এটাই মূলত একটা শিরোনামকে তারা 3ভাবে পরিবর্তন করে এবং এটাকে 3ভাবে পরিবর্তন করে এবং তাদের মধ্যে নিজেদের মধ্যে সংঘাত তৈরি হয়। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। সম্পূর্ণ ইসরায়েলে এই হামলাটা করে এবং ইসরায়েলের মাধ্যমে এই হামলাটা হওয়ার পরে শত নিরীহ মানুষ নিহত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত সুধী, এখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, এই মুমিনগণ, যদি আমাদের নিকট কোনো ফাসিক কোনো খবর নিয়ে আসে তোমরা সেটাকে যাচাই বাছাই করো, এটাকে নির্দ্বিধায় গ্রহণ করা যাবে না। তো আসুন ভাইরা, আমরা আজকে জেনে নিই কীভাবে আমরা একটা সংবাদকে যাচাই বাছাই করে সত্যতা বের করতে পারি। তো আমরা একটা সংবাদকে 4 পদ্ধতিতে এটাকে যাচাই বাছাই করতে পারি। 1 নাম্বার, আমরা দেখব এখানে ছবিটা কোন অ্যাঙ্গেলে তোলা হয়েছে। 2 নম্বরে আমরা দেখব এখানে কোন ধরনের ফ্রেমিং ব্যবহার করা হয়েছে। 3 নাম্বার, আমরা দেখব এখানে শিরোনামে কোন শব্দটা চয়ন করা হয়েছে। এবং 4 নম্বরে আমরা কি করব, পশ্চিমা মূলধারার যে মিডিয়াগুলো, এটাকে পশ্চিমা মূলধারার মিডিয়াকে আমরা আল জাজিরা বা নিরপেক্ষ এক মিডিয়ার সাথে তুলনা করব, যার মাধ্যমে আমরা বাস্তবতাকে ফুটিয়ে তুলতে পারবো। কারণ কথায় আছে কাটা দিয়ে কাটা তুলতে, তাহলে আমরা এক মিডিয়ার ছলছাতুরি এটা আমরা বের করতে পারবো আরেক মিডিয়া দিয়ে, যেটা আজকে আমরা দেখবো ইনশাআল্লাহ। তো প্রথমেই চলে আসি 3 নম্বর ঘটনায়, আমার দ্বিতীয় পর্বে আলোচনা। তো এখানে বলা হয়েছে রাষ্ট্রীয় অপরাধ মুছে ফেলা পশ্চিম তীর, অর্থাৎ এখানে জালেমের অপরাধ মুছে দিয়ে মাজলুমকে অপরাধী করার পায়তারা করা হয়েছে। আমরা যদি এখানে ছবিটার দিকে প্রথমে লক্ষ্য করি, এখানে অ্যাঙ্গেলটা হলো দূর থেকে তোলা একটা মরুভূমির ছবি তোলা হয়েছে। এখানে ধূসর মরুভূমি, এখানে নেই কোনো মানুষ, নেই কোনো পশু পাখি, কিচ্ছু নেই, যেন কোনো অপরাধ নেই। কিন্তু অপর দিকে যদি আমরা বাস্তবতার দিকে লক্ষ্য করি, তাহলে এই ছবির মধ্যে এই আই লেভেলে তোলা একটা ছবি, যেখানে অসহায় নারীদের আর্তনাদ এবং তাদের ঘরবাড়িতে দাউ করে আগুন জ্বলে উঠছে। তো এখানে বাস্তবতাটা আমরা দেখতে পারি। আচ্ছা, তো এখানে অ্যাঙ্গেলটা হলো ছবি দূর থেকে তোলা হয়েছে, আর আল জাজিরা এখানে সংবাদ যেটা বাস্তবতা তুলে ধরেছে এটা হলো আই লেভেল থেকে তুলে ধরা হয়েছে। এখানকার ফ্রেমিংটা হলো এপিসোডিক ফ্রেমিং। আচ্ছা, আমরা 3 নম্বর আলোচনা করি শব্দের কারচুপি। পশ্চিমা মিডিয়া এখানে চরম সহিংসতাকে কেবল 2 পক্ষের সংঘর্ষ, ক্লাসেস বা স্থানীয় উত্তেজনা হিসেবে উল্লেখ করা হয়েছে, যার কারণে অপরাধটাকে লঘু করে দেখা হয়, যেন এখানে কোনো অপরাধ হয়নি।
কোনো মারামারি হয়নি। স্থানীয় লোকেরা মারামারি করতেই পারে, এতে করে অপর আরেক দেশের কেন দোষ হবে? যেন তারা নিষ্পাপ, তারা কিছুই করেনি। আর অপর দিকে আমরা যদি লক্ষ্য করি, এই শিরোনামে লেখা আছে অবৈধ ভূখণ্ডে বসবাসকারী উগ্রপন্থী বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ঘরবাড়ি এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয়, যার পিছনে রয়েছে ইসরায়েলি রাষ্ট্রের প্রত্যক্ষ মদত। আল জাজিরা স্পষ্টভাবে এটাকে ঘর স্থাপনকারীদের আগুন ধরিয়ে দেওয়ার হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ মানুষে বলেন আস্তিন কা পালা হুয়াসাম, অর্থাৎ যে ইসরায়েলকে যে ফিলিস্তিন আজকে আশ্রয় দিল, কালকে আবার সেই ইসরায়েলি আবার কি করলো, এই ফিলিস্তিনকে ছবল দিয়ে বসলো। আচ্ছা, আসুন ভাইরা আমরা এখানে দুইটাকে যদি কম্পেয়ার করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে বাস্তব ঘটনাটা কী ছিল। এটা আসলে বাস্তব ঘটনাটা ছিল সহিংস একটা হামলা করা হয়েছে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে ফিলিস্তিনিদের উপরে। আচ্ছা, এখানে বাস্তবতাটা আমরা বুঝতে পারলাম। আসেন এবার আমরা আলোচনা করি 4 নম্বর ঘটনা, মৃতদেহ নিয়ে পরিসংখ্যানের রাজনীতি। এখানে কি হয়েছে, আমরা যদি প্রথমে ছবির অ্যাঙ্গেলটা দেখি, এখানে দেখি একটা গ্রাফের ছবি দেওয়া হয়েছে। অর্থাৎ মূলধারার মিডিয়াগুলো ফিলিস্তিনি যেটাকে সবসময় হামাস পরিচালিত লেভেল দেয়, যাতে করে সন্দেহ তৈরি হয়। অর্থাৎ এটাকে গ্রাফের মাধ্যমে তুলে ধরা হয়েছে যে আস্তে আস্তে এর লেভেলটা বৃদ্ধি পেয়েছে, যে মৃত্যুর হার একসময় ছিল একটা, কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। এটা সাধারণ মানুষ কীভাবে বুঝবে গ্রাফের মাধ্যমে? অর্থাৎ এটাকে সত্যকে যে আড়াল করা হচ্ছে, এটা সুস্পষ্ট প্রমাণ। অপরদিকে যদি আমরা আল জাজিরার মতো নিরপেক্ষ এটা ফ্রেমিংটা দেখি, তাহলে দেখুন যে এখানে একটা নিরীহ মানুষ দাঁড়িয়ে আছে ফিলিস্তিনি, তার ঘরবাড়ি সব জ্বলে পুড়ে বেসাকার হয়ে গেছে এবং তার বিধ্বস্ত ঘরবাড়ির নিচে অনেক মৃতদেহ পড়ে আছে। তো এখানে বোঝাই যায় যে কত নৃশংস হামলা এর উপরে করা হয়েছে এবং কত নির্যাতনের শিকার এই ফিলিস্তিনি অধিবাসীরা হয়েছে। আচ্ছা, তাহলে বাস্তবতাকে আমরা এভাবে এখানে আমরা ধরতে পারি অপরপক্ষে আল জাজিরার ফ্রেমিংটা দেখে। তো এখানকার ফ্রেমিংটাকে আমরা বলতে পারি এপিসোডিক ফ্রেমিং, কারণ এখানে একটা ব্যক্তির এবং তার পরিবার হারা একটা সংবাদ এখানে প্রদান করা হচ্ছে। এখানে কি করা হচ্ছে না, ফুল সার্বিকভাবে কোনো সংবাদ দেওয়া হচ্ছে না। কিন্তু অপরপক্ষ যে মিডিয়ার যে গ্রাফের ছবি তোলা হয়েছিল, এখানে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে থিমেটিক ফ্রেমিং, কারণ এটা সার্বিকভাবে নিউজ প্রদান করা হয়েছে। শব্দের কারচুপিটা আমরা আবার দেখি, যে শব্দের কারচুপিটা আমরা এখানে লক্ষ্য করলাম যে ওখানে বলা হয়েছে যে ডজন ডেড, অর্থাৎ কয়েকজন মানুষ মারা গেছে, এমন একটা যেন কোনো অপরাধী করেনি, যেন তারা এমনিতেই মারা গেছে। কিন্তু এদিকে আবার কি বলা হয়েছে যে ঘরের নিচে চাপা পড়ে যে মানুষ মারা গেছে এদেরকে যোগ করলে যোগফল অনেক গুণ বেড়ে যায়। অর্থাৎ এই হামলার মাধ্যমে মানুষের মৃত্যুর হার অনেক গুণে বেড়ে গেছে। তো এইভাবে যদি আমরা দুই মিডিয়াকে পাশাপাশি দাঁড় করাই, তাহলে আমাদের সামনে বাস্তবতা আমাদের সামনে ফুটে ওঠে। আসলে যে আমরা মনে করি আমাদের সামনে একটা নিউজ আসলেই মনে করি যে এটা সত্য একটা নিউজ আমরা দেখছি, বাস্তবতা কিন্তু এটা নয়। আমরা যেমন আয়নার মধ্যে আমাদের ছবিটা দেখলে আমরা মনে করি এক ধরনের ছবি, সোজাভাবে দেখলে আমাদের ছবিটা দেখি যে এক ধরনের ছবি, সুন্দরী তো চেহারাটা দেখা যায়। কিন্তু এই ঠিক সুন্দর চেহারাটাকে যদি আপনি আয়নাটাকে একটু বাঁকা করে ধরেন, তাহলেই কি দেখবেন যে আসলে আপনার চেহারাটা কত বিশ্রী দেখা যায়। তো এখান থেকে বোঝা যায় যে আসলে আমাদের আয়নায় কি দেখা যাচ্ছে এটা মূল আসলেও কি না, এর পিছনে কিছু লুকিয়ে আছে। এর মূল রহস্যটা হলো যে আমাদের আয়না ধারণকারীর পিছনে যে আয়নার ধারক বাহক, তারা কীভাবে আমাদেরকে দেখাচ্ছে, এর উপরই কি অনেকটা নির্ভর করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো মিডিয়া কিভাবে আমাদেরকে শব্দের মাধ্যমে এবং ফ্রেমিংয়ের মাধ্যমে প্রভাবিত করে, তার একটি দৃষ্টান্ত পেশ করব। বিখ্যাত পত্রিকা দ্য ডেইলি স্টারের এবং দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের মাধ্যমে আমরা এই বিষয়টিকে খোলাসা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা দ্য ডেইলি স্টারের একটি পিয়ার রিভিউড গবেষণা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেখানে গত হামাস ইসরায়েল যুদ্ধে একটি হাসপাতালে ইসরায়েলের বর্বরোচিত হামলার পর সেখানে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, সেই হত্যাকাণ্ডের দায় ইসরায়েলের
ইসরায়েলের উপর না দিয়ে বরং সেটাকে ধামাচাপা দেওয়ার যে একটা অপচেষ্টা করা হয়েছে, সেটা আমরা খুব সুন্দরভাবে আজকের আলোচনা থেকে জানতে পারবো ইনশাআল্লাহ। সেই সময়কার কামাল আল আদওয়ান হাসপাতালে ইসরায়েলি বাহিনী ইতিহাসের বর্বরোচিত হামলাটা করেছে। তখন হামলার প্রভাবে এত সংখ্যক মানুষ মারা গিয়েছিল যে, এবং তাদের দেহগুলো এমনভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল যে আসলে কতজন মানুষ ঠিক মারা গিয়েছে এটাকে কাউন্ট করা সম্ভব হচ্ছিল না। সেই জন্য স্থানীয় সংবাদ মাধ্যম এবং আল জাজিরা ইজিপ্ট তারা সঠিক সংখ্যাটা নিরূপণ করতে পারে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি আল জাজিরা ইজিপ্ট বলছে নিহতের সংখ্যা 150+। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হচ্ছে 200+, আর শাহাব এজেন্সির তথ্য মতে সেখানে 80+ মানুষ মারা গিয়েছে। এই ঘটনাটিকে দ্য ডেইলি স্টার এর পিয়ার রিভিউড গবেষণায় তথ্যের এদিক সেদিক বলে তাদের তথ্যটিকে অনির্ভরযোগ্য এবং অনাস্থাযোগ্য প্রমাণিত করার অপচেষ্টা করা হয়েছে। অথচ পিছনের কাহিনী ছিল ঠিক সেটা, যেটা আমরা কিছুক্ষণ আগে বলেছি, যে হামলার প্রভাবে মানুষ এমনভাবে নিহত হয়েছে, তাদের দেহগুলো এমনভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে যে ঠিক কতজন মানুষ সেখানে মারা গেল এটা কাউন্ট করার কারো পক্ষে সম্ভব ছিল না। এতটা বর্বরোচিত হামলাকে একটা সংখ্যার এদিক সেদিক বলে দায় এড়ানো, এটা আসলে খুবই মানবেতর এবং মানবতা বিরোধী কাজ বলে আমরা মনে করি। দ্বিতীয় আরেকটি প্রতিবেদন আমরা পেশ করব, সেটা হলো দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। এখানে বলা হচ্ছে ইসরায়েল স্ট্রাইকস গাজা রিফিউজি ক্যাম্প এইমিং অ্যাট হামাস কমান্ডার। এই শিরোনামে দ্য নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন করেছে, যার অর্থ হলো ইসরায়েল গাজার শরণার্থী শিবিরে হামাস কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তো সেই হামলায় আসলে একজন ব্যক্তিকে লক্ষ্য করা হলেও এখানে মারা গিয়েছে অসংখ্য শরণার্থী, ছোট শিশু, মধ্যবয়সী মানুষ, বৃদ্ধ মানুষ, নারী ও শিশু। তো ইসরায়েলের অমানবিক এই আক্রমণটাকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ বলে চালিয়ে দেওয়ার একটা প্রবণতা আমরা এখানে লক্ষ্য করছি, যেটা পশ্চিমা মিডিয়াগুলোর স্বাভাবিক একটা প্রক্রিয়া। তারা ইসরায়েলের এই এমন সব আক্রমণ, অমানবিক আক্রমণ, বর্বরোচিত আক্রমণগুলোকে বৈধতা দেওয়ার জন্য সবসময়ই এই ধরনের কাজগুলো করে থাকে। এইভাবে তারা আসলে ফ্রেমিংটা করে। তো আমরা এই দুটি ঘটনার মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি কিভাবে ইসরায়েলি মিডিয়াগুলো তাদের এজেন্ডা বাস্তবায়ন করে এবং ইসরায়েলকে সব দিক থেকে তারা প্রোটেক্ট করার অপচেষ্টা চালিয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আব্দুল আহাদ সাউরের পক্ষ থেকে মিডিয়া একাডেমি নিয়ে আলোচনা শুরু করার জন্য আমাদের আলোচনা বিষয় ছিল গাজা যুদ্ধে মিডিয়া ফ্রেন্ডিং। এক্ষেত্রে আমরা সামনে বিস্তারিত করার চেষ্টা করবো গাজা যুদ্ধের ক্ষেত্রে আন্তর্জাতিক মিডিয়াগুলো এবং আল জাজিরা কীভাবে ফ্রেমিং করেছে। এক্ষেত্রে আমি একটা নির্দিষ্ট যুদ্ধকে, নির্দিষ্ট একটা হামলাকে সামনে নিয়েছি, সেটি হলো জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা। এক্ষেত্রে আমরা প্রথমত ঘটনার পটভূমি দেখার জন্য চেষ্টা করি। ঘটনার পটভূমি ছিল গাজার উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবির, এটি ফিলিস্তিনের সবচেয়ে বড় ও ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবির, যেখানে অক্টোবর 2023-এর পর থেকে একাধিকবার ইসরায়েল হামলা করে।
তো হামলাগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক এবং আক্রমণাত্মক ছিল 31শে অক্টোবর 2023-এর হামলাটি। এই হামলা এতটা ভয়াবহ ছিল যে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সেখানে 50 জন মানুষ নিহত হয় এবং 150 জনের মতো আহত হয়। পরবর্তীতে ইন্দোনেশিয়ান হাসপাতাল ও গাজার অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হতাহতের সংখ্যা 700 জন পর্যন্ত হয়েছে বলে জানা যায়। এক্ষেত্রে ইসরায়েলের দাবি ছিল তারা মূলত হামাসের এক বড় কমান্ডার ইব্রাহিম বিয়ারিকে হত্যা করার জন্য তারা এই আক্রমণটা করে। এখন আমরা যদি এই হত্যার ক্ষেত্রে মিডিয়া ফ্রেমিং দেখি, তাহলে আমরা কয়েকভাবে এটাকে বিশ্লেষণ করতে পারি। প্রথমে আমরা দেখবো যে যে হামলাটা করা হয়েছে, যে পশ্চিমা মিডিয়া এবং আল জাজিরার মধ্যে এই ঘটনার শিরোনাম কীভাবে দেয়, তাহলে আমরা দেখতে পাই যে পশ্চিমা মিডিয়া এই ঘটনার শিরোনাম দিয়েছে এভাবে। পশ্চিমা মিডিয়ার মধ্যে যেমন এনবিসি মিডিয়া লাস্ট অ্যাট জাবালিয়া রিফিউজি ক্যাম্প, এক্ষেত্রে তারা এমনভাবে উল্লেখ করেছে যেন বোমা নিজে নিজেই নিক্ষিপ্ত হয়েছে গাজার মধ্যে। এক্ষেত্রে ইসরায়েল বা অন্য কেউ এখানে কোনো হামলা করে না। কিন্তু অপরদিকে আমরা আল জাজিরার শিরোনাম দেখি, তাহলে আমরা দেখতে পাই আল জাজিরা সরাসরি উল্লেখ করেছে ইসরায়েলি অ্যাটাকস অ্যাট জাবালিয়া রিফিউজি ক্যাম্প, যে ইসরায়েল নিজে সরাসরি জাবালিয়ার উপর হামলা করেছে। তো অপরদিকে এখন যদি আমরা হতাহতদের সংখ্যা উপস্থাপনের ক্ষেত্রে আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে পশ্চিমা মিডিয়া উপস্থাপন করেছে এভাবে মোর দ্যান 10,000 কিল্ড ইন গাজা, গাজায় 10,000-এর মতো মানুষ নিহত হয়। তো এক্ষেত্রে তারা যারা মানুষ নিহত হয়েছে তাকে কেউ হত্যা করেনি, তো এখানে তারা প্যাসিভ ভয়েস ব্যবহার করে, কর্তাকে হত্যাকারীকে তারা এটা উল্লেখ করে নাই। কিন্তু অপরদিকে আল জাজিরা সরাসরি হত্যাকারীর কথা উল্লেখ করেছে যে ইসরায়েল কিলস এক্স প্যালেস্টাইনিয়ানস, ইসরায়েল নিজে হত্যাকাণ্ড করেছে। তাহলে আমরা এখানে তুলনামূলক পশ্চিমা মিডিয়ার আল জাজিরার সংবাদ দেখতে পেয়েছি যে পশ্চিমা মিডিয়া স্বাভাবিকভাবে প্যাসিভ ভয়েস ব্যবহার করে ইসরায়েলকে স্বাভাবিকভাবে ফাঁসি দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু আল জাজিরা সরাসরি এখানে নৈতিকভাবে তারা হত্যাকারীর নাম উল্লেখ করেছে। এবার আমরা যদি দেখি যে হামাস এবং ইসরায়েলের জন্য আন্তর্জাতিক মিডিয়াগুলো কোন ধরনের পরিবেশে ব্যবহার করেছে, তাহলে আমরা প্রথমত পশ্চিমা মিডিয়া দেখি। পশ্চিমা মিডিয়ায় হামাসের জন্য ব্যবহৃত শব্দাবলী কি কি? পশ্চিমা মিডিয়া বিভিন্ন সময় হামাসের জন্য টেরোরিস্ট, মিলিটেন্ট, হামাসরা, গানম্যান ইত্যাদি অনৈতিক শব্দাবলী ব্যবহার করে, যেগুলোর মাধ্যমে তারা হামাসের উপর ইসরায়েলের আক্রমণটা বলে দেওয়ার চেষ্টা করেছে। অপরদিকে যদি আমরা আল জাজিরায় প্রচারিত শব্দাবলী দেখি, তাহলে দেখতে পাবো আল জাজিরা ব্যবহার করেছে ফাইটার্স, আর্মড উইং, প্যালেস্টাইনিয়ান রেজিস্ট্যান্স ইত্যাদি নিরপেক্ষ বর্ণনা, যেগুলোর মাধ্যমে তারা বাস্তবতাকে তুলে ধরেছে। এরপরে ইসরায়েলের জন্য ব্যবহৃত শব্দগুলি কি কি? আমরা দেখি যে আন্তর্জাতিক মিডিয়াগুলো ইসরায়েলের জন্য ব্যবহার করেছে IDF সেজ, ইসরায়েল ক্লেমস, টার্গেটেড এ, হামাস অপারেটিভ ইত্যাদি শব্দগুলি, যেগুলোর মাধ্যমে তারা মূলত ইসরায়েলকে বীর হিসেবে দেখানোর চেষ্টা করেছে। কিন্তু আল জাজিরা তাদের জন্য ব্যবহার করেছে ইসরায়েল অকুপেশন ফোর্সেস, ইসরায়েলি ফোর্সেস ইত্যাদি শব্দগুলি, যেগুলোর মাধ্যমে ইসরায়েল যে এখানে আক্রমণাত্মক হয়ে হামাসের উপর আক্রমণ করেছে এটাকে দেখানো হয়েছে। এবার আমরা আরেকটা দেখব তথ্যের উৎস বিশ্লেষণ, অর্থাৎ পশ্চিমা মিডিয়া এবং আল জাজিরা এই তথ্যগুলো কিভাবে সংগ্রহ করে। তা আমরা এক্ষেত্রে দেখি যে পশ্চিমা মিডিয়া স্বাভাবিকভাবে IDF এর তথ্যকে সরাসরি উল্লেখ করে, এক্ষেত্রে তারা কোনো সন্দেহ পোষণ করে না। কিন্তু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যকে তারা হামাস নিয়ন্ত্রিত এই জাতীয় শব্দ বলে তথ্যের মধ্যে সন্দেহ ঢুকানোর চেষ্টা করে। যদিও আন্তর্জাতিক সংস্থাগুলা, বিশেষ করে জাতিসংঘ সহ ইত্যাদি সংস্থাগুলা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যকে নির্ভরযোগ্য সূত্র বলে গ্রহণ করে নিয়েছে। কিন্তু অপরদিকে আল জাজিরা গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়, তারপরে ইন্দোনেশিয়ান হাসপাতাল, জাতিসংঘ সংস্থা সহ জাতিসংঘ সংস্থা এমনিভাবে ওখানে উপস্থিত লোকদের তাৎক্ষণিক বিভিন্ন বক্তব্য উপস্থাপন করে তারা মিডিয়া তথ্য পরিবেশন করে। তাহলে এক্ষেত্রে আমরা পশ্চিমা মিডিয়া এবং আল জাজিরার দুই মেরুর অবস্থা দেখতে পাই যে পশ্চিমা মিডিয়াগুলো স্বাভাবিকভাবে ইসরায়েলকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করে এবং ঘটনাকে আমরা ফ্রেমিং করে যে মানুষের কাছে শরীরগত পৌঁছায় না, কিন্তু অপরদিকে আল জাজিরা বাস্তব এবং সত্য ঘটনা সাধারণ মানুষের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করে। আজকে যে সংবাদটি বিশ্লেষণ করবো সেটি হলো আমি নাম দিয়েছি আটাগুন হত্যা। এখানে আমরা দেখব শব্দের কারচুপি এবং ছবির কারচুপি এবং বাস্তবতা কী ছিল। শব্দের কারচুপি, ইসরায়েল ট্যাঙ্কের সরাসরি গুলি চালানোর ঘটনাকে সুকৌশলে আড়াল করে শিরোনামে এবং
বয়ানে একে সাধারণ বিশৃঙ্খলা এবং পদচিত মৃত্যু হিসাবে ফ্রেমিং করা হয়েছে। এর মাধ্যমে মূল অপরাধ দায় ধামাচাপা দেওয়া হয়েছে। আর ছবির কারচুপি কী ছিল? ছবির কারচুপি আমরা ছবিতে লক্ষ্য করলে দেখতে পারতেছি যে একটি ড্রোনের ঘোলাটে ফুটেজ এখানে ব্যবহার করা হয়েছে, যেটি দূর থেকে ধারণ করা, এবং সেটি দেখলেই মনে হচ্ছে কেমন যেন একটি তাদের নিজেদের মাঝে হুড়োহুড়ি করে এই পদযুক্ত হয়ে নিজেরাই মারা যাচ্ছে। এই ছিল ফুটেজ। আর বাস্তবতা কি? বাস্তবতা কীরকম ছিল? আর বাস্তবতা লক্ষ্য করলে আমরা দেখতে পারি যে বাস্তবতা ছিল সাধারণত যে মানুষ ত্রাণের জন্য আটার ট্রাকের সামনে হাজার হাজার ক্ষুধার্ত মানুষ অপেক্ষমান। এমতো অবস্থায় ইসরায়েলি বাহিনী সরাসরি তাদের উপর বুলেট ফায়ার করে। এটি আল জাজিরা এবং ইউরোমেড মনিটর ডাক্তারদের বরাত দিয়ে তারা প্রমাণ করেছে যে এখানে যা আহতদের এবং নিহতদের দেহে সুস্পষ্ট বুলেটের জখম ছিল। এই ছিল তাদের বাস্তবতা।